মিশেলিন এক শেফ জিয়ং ঘটনাক্রমে ৪০০ বছর আগের জোসন যুগে ফিরে আসে তার আধুনিক রান্নার দক্ষতার কারণে। রাজা ইউন সেওকগুন তাকে প্রথম দেখাতেই পছন্দ করে আর জোর করে রাজপ্রাসাদে নিয়ে আসে। জিয়ং ভেবেছিল তিনি দ্য গ্রেট জ্যাং জিওমের মতো এক অনুপ্রেরণামূলক জীবন শুরু করতে চলেছে, কিন্তু তিনি বুঝতে পারেনি যে তিনি আসলে ক্ষমতার দ্বন্দ্বের এক বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছে। রাজপ্রাসাদে আসার প্রথম দিনেই ইউন সেওকগুন, যিনি লি হিউন নামেও পরিচিত, জিয়ং এর চিবুক ধরে আদর করলে তিনি তৎক্ষণাৎ তার প্রিয়তমা উপপত্নী সুয়নের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। লি হিউন যখন বলে যে তিনি জিয়ং এর জন্য একটি বিশেষ থাকার ব্যবস্থা করবে, তখন সুয়ন অস্থির হয়ে ওঠে। তিনি ভেবেছিল লি হিউন জিয়ংকে তার হারেমে আনার জন্য একটি প্রাসাদ তৈরি করছে, কিন্তু দেখা যায় লি হিউন আসলে জিয়ংকে কারাগারে বন্দী করেছে। লি হিউন মুখে বলে তিনি জিয়ংকে হত্যা করতে চান, কিন্তু তার চেহারায় জিয়ং এর প্রতি আগ্রহ স্পষ্ট ছিল। এই ধরনের বৈপরীত্যপূর্ণ আচরণ সুয়নের মনে ঝুঁকির অনুভূতি তৈরি করে। সুয়ন তৎক্ষণাৎ লি হিউনের ঘনিষ্ঠ বন্ধু জিয়ং এর দলের কর্মকর্তা সং জাকে ডেকে পাঠান আর জিজ্ঞাসা করে কেন লি হিউন এমন এক রহস্যময় নারীকে প্রাসাদে নিয়ে এসেছে। সং জা হেসে বলে যে তিনি লি হিউনের সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানে না, শুধু এটুকু জানে যে জিয়ং একজন চমৎকার রাঁধুনি। সুয়ন যখন কোনো কাজে আসার মতো তথ্য পেল না, তিনি সং জাকে দ্রুত চলে যেতে বলে। সং জা এতে খুব অসন্তুষ্ট হন, কারণ তিনি একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, যেখানে সুয়ন একজন নিম্ন শ্রেণীর কর্মকর্তা হয়েও লি হিউনের অনুগ্রহের কারণে তাদের ওপর ক্ষমতা দেখাচ্ছিল। লি হিউন এখন জিয়ং এর প্রতি আগ্রহী, তাই সং জা আর তার বাবা মিলে এই সুযোগে জিয়ংকে উপরে তুলে সুয়নের জায়গা নেওয়ার পরিকল্পনা করে। জিয়ং তখনও জানত না যে তিনি এই ক্ষমতার লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়েছে। রাতে এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি হঠাৎ কারাগারে এসে জিয়ং আর জ্যাং জিনকে নিয়ে পালিয়ে যেতে চায়। জিয়ং যখন শুনলেন যে তিনি কারাগার থেকে পালাতে পারবে, তিনি আর কিছু না ভেবে মুখোশধারী ব্যক্তির সঙ্গে চলে গেল। প্রাসাদের বাইরে গিয়ে তিনি বুঝতে পারে যে এটি লি হিউনের সাজানো একটি ফাঁদ, যা দিয়ে তিনি জিয়ং এর আনুগত্য পরীক্ষা করতে চেয়েছিল। জিয়ংকে ভয়ে দেখানোর জন্য লি হিউন জ্যাং জিনকে লোহার রড দিয়ে নির্যাতন করার অভিনয় করে জিয়ং জ্যাং জিনকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করে যে তিনি আর কখনো পালানোর চেষ্টা করবে না। অবশেষে লি হিউন তার উদ্দেশ্য সফল করে। সারা রাত ধরে এই সব ঘটনার পর তার খুব খিদে পেয়েছিল। তিনি তৎক্ষণাৎ জিয়ংকে বিশেষ শেফ হিসেবে নিযুক্ত করে আর তাকে রাজকীয় রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার বানানোর নির্দেশ দেন। তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন যে এটি জিয়ং এর তৈরি প্রথম রাজকীয় খাবার। যদি খাবারটি তার মন মতো না হয়, তাহলে তিনি জিয়ং আর জ্যাং জিনকে হত্যা করবে। অভ্যন্তরীণ কর্মকর্তা জিয়ং আর জ্যাং জিনকে রাজকীয় রান্নাঘরে নিয়ে যান। পথে তারা দুজনেই হতাশ হয়ে কাঁদতে থাকে, কিন্তু কাঁদার পর আবার একে অপরকে সাহস দেন। তবে রাজকীয় রান্নাঘরে পৌঁছানোর পর তারা দ্বিতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। রাজকীয় রান্নাঘরের রাঁধুনিরা দেখল যে রাজা দুজন নারীকে বিশেষ শেফ হিসেবে নিয়ে এসেছে। এতে তারা সবাই অসন্তুষ্ট হয়ে রান্নাঘর ছেড়ে চলে গেল। জিয়ং এই ধরনের অবজ্ঞা আর প্রত্যাখ্যানের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, তাই তিনি আর বেশি কিছু না ভেবে জ্যাং জিনকে নিয়ে রান্নার উপকরণ জোগাড় করতে শুরু করল। রান্নাঘরে লি হিউনের শিকার করা হরিণের মাংস ছিল। জিয়ং এর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভাবল এটি তার জন্য একটি দারুণ সুযোগ। ইউন সেওকগুনের সবচেয়ে পছন্দের খাবার ছিল হরিণের মাংস, আর গ্রিলড হরিণের মাংস জিয়ং এর অন্যতম সেরা একটি পদ ছিল। তাই জিয়ং নিজের জীবন বাজি রেখে গ্রিলড হরিণের মাংসের প্রধান পদসহ একটি খাঁটি ফরাসি খাবার তৈরি করার সিদ্ধান্ত নিল। জিয়ং যখন রান্নাঘরে ব্যস্ত ছিল, সুয়নের চোর তৎক্ষণাৎ সুয়নকে জিয়ং এর খাবার তৈরির খবর দিল। সুয়ন আর বসে থাকতে পারল না। তিনি লি হিউনের প্রাসাদে গিয়ে ঘটনাটি দেখতে চাইল। ঠিক সেই সময় জিয়ং তার তৈরি খাবার নিয়ে লি হিউনের প্রাসাদে আসে। দরজা খোলার সঙ্গে সঙ্গে জিয়ং দেখে লি হিউন তার পোশাক আলগা করে মাঝখানে বসে আছে। তার অভিব্যক্তি উদাসীন কিন্তু খুব ক্ষমতাশীল। জিয়ং দীর্ঘশ্বাস নিল আর জীবন মরণের সেই খাবারটি লি হিউনের সামনে রাখল। লি হিউন দেখল জিয়ং একটি গ্রিল চুলাও এনেছে, তাই তিনি তাকে খাবারটি ব্যাখ্যা করতে নির্দেশ দিল। ফরাসি ভাষার দুর্বোধ্য নামগুলো শুনে লি হিউন তৎক্ষণাৎ আগ্রহী হয়ে ওঠে। জিয়ং প্রথম স্টার্টারটি খুলল। লি হিউনকে সেরা খাবারের অভিজ্ঞতা দেওয়ার জন্য জিয়ং নিজে লি হিউনকে খাবার পরিবেশন করে। প্রথম স্টার্টার আর দ্বিতীয় মটর স্যুপের পর প্রধান পদের পালা আসে। সেই গ্রিল চুলাটি এই পদের জন্যই তৈরি করা হয়েছিল। নরম হরিণের মাংস গ্রিলের ওপর সিসিস করে শব্দ করতে থাকে। কয়লার আগুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং এর সুগন্ধ বাড়ায়। হরিণের মাংসের একজন বড় ভক্ত হিসেবে লি হিউন এই ধরনের রান্না আগে কখনো দেখেনি। রান্নার এই আধুনিক কৌশল তাকে অবাক করে তোলে। যদিও তিনি তখনও জিয়ংকে বোকা মনে করত, কিন্তু তিনি জিয়ং এর তৈরি এই খাবারে খুবই
খুবই সন্তুষ্ট ছিল। লি হিউন জিয়েংকে এই খাবারটি চেখে দেখতে বলে জিয়েং এক টুকরো হরিণের মাংস তুলে মুখে দিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে থাকে। লি হিউন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তার মৃত মাকে দেখতে পান বলে তার মনে হয়। লি হিউনের নির্দেশে জিয়েং তাকে এক টুকরো মাংস মুখে তুলে খাইয়ে দেন। এই হরিণের মাংস লি হিউনের মন জয় করে নেয়। ঠিক সেই মুহূর্তে শুয়োন সেখানে আসে, কিন্তু অভ্যন্তরীণ কর্মকর্তা লি হিউনের খাবারের কথা বলে তাকে দরজার বাইরে আটকে দেন। শুয়োন রেগে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজার ফাঁক দিয়ে তিনি লি হিউনকে তার পোশাক আলগা করে জিয়েং এর সঙ্গে হাসতে হাসতে কথা বলতে দেখেন। শুয়োন এই দৃশ্য দেখার আগে জ্বলতে থাকে আর সেখান থেকে চলে যান। জিয়েং ভাবল যে তার এখন সরে যাওয়াই ভালো হবে। জিয়েং প্রাসাদ থেকে বের হয়ে বুঝতে পারে লি হিউন কি তাকে তার হারেমে নিয়ে যেতে চান। হঠাৎ সং যা এসে তাকে ডাকে। তিনি জিয়েংকে একটি নির্জন কোণে টেনে নিয়ে যান আর সরাসরি শুয়োনের বিরুদ্ধে জোট বাঁধার প্রস্তাব দেন। জিয়েং প্রাসাদ রাজনীতির মধ্যে জড়াতে চাননি আর প্রত্যাখ্যান করতে চেয়েছিল, কিন্তু সং যা বলে যে শুয়োন ইতিমধ্যেই জিয়েংকে তার পথের কাঁটা হিসেবে দেখছে। শুয়োনকে লি হিউন প্রথমবারের মতো এভাবে তাড়িয়ে দিয়েছে, তাই তিনি অবশ্যই জিয়েংকে সরিয়ে দেওয়ার জন্য সবকিছু করবে। সং যা বলে জিয়েং এর কোনো মিত্র না থাকলে তার জীবন ঝুঁকিতে পড়বে। জিয়েং এর কোনো গোপন সমর্থন দরকার ছিল না, তিনি শুধু তার হারানো ব্যাগটি খুঁজে পেতে চেয়েছিল। তাই তিনি একটি শর্ত দেন, যদি সং যা তার ব্যাগটি খুঁজে দেন যা একটি পাহাড়ের খাদে পড়ে গিয়েছিল, তাহলে তিনি সং জায়ের প্রস্তাবে রাজি হবে। সং যা মনে করে একটি ব্যাগ খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়, তাই তিনি তৎক্ষণাৎ জিয়েং এর প্রস্তাবে রাজি হয়ে যান। জিয়েংকে বিশেষ শেফ হিসেবে নিযোগের খবর পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ে। রাতারাতি মন্ত্রীরা জিয়েংকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য লি হিউনের কাছে অনুরোধ জানান, কারণ জিয়েং আর অর্থ কর্মকর্তা হং কিউংডাল উভয়ই রাজাকে ঠকানোর অপরাধে দোষী ছিল। হং কিউংডালকে নির্বাসিত করা হয়, কিন্তু জিয়েং এর কিছুই হয়নি আর উল্টো তিনি রাজার অনুগ্রহ পায়, যা অন্যায় ছিল। মন্ত্রীরা সবাই ডাইনি জিয়েং এর মৃত্যুদণ্ডের দাবি জানাতে থাকে। এই খবর শুনে শুয়োন খুব খুশি হন। তিনি আশা করেছিল যে লি হিউন মন্ত্রীদের দাবি মেনে জিয়েংকে হত্যা করবে, কিন্তু লি হিউন তার রাজকীয় ক্ষমতাকে প্রভাবিত করা একেবারেই ঘৃণা করত। তাই তিনি উল্টো কাজ করে তিনি কেবল জিয়েংকে হত্যাই করেনি, বরং মন্ত্রীদের সামনে জিয়েংকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় রান্নাঘরের প্রধান শেফ হিসেবেও নিযোগ দেন। জিয়েং এর পদোন্নতির খবর শুনে শুয়োন ক্ষুব্ধ হয়। তিনি আর সরাসরি রাজকীয় রান্নাঘরে হস্তক্ষেপ করে জিয়েংকে সরাতে পারছিল না, তাই তিনি রাজার দাদির কাছে সাহায্য চাইতে যান। তিনি রাজার দাদির কাছে অভিযোগ করে যে জিয়েং একজন ডাইনি আর একটি খারাপ লক্ষণ। শুয়োন বলে যে জিয়েং তার রান্নার দক্ষতা দিয়ে লি হিউনের মনকে নিয়ন্ত্রণ করছে। রাজার দাদিও প্রথম থেকেই জিয়েং এর আগমনে বিরক্ত ছিল আর ভাবছিলেন কিভাবে এই রহস্যময় মেয়েটিকে সরিয়ে দেওয়া যায়। শুয়োন তৎক্ষণাৎ একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দেন, যেখানে রাজার দাদি নিজে বিচারক হিসেবে থাকবে। রাজার দাদি এই ধারণাটি বেশ পছন্দ করে আর তৎক্ষণাৎ জিয়েংকে ডেকে আনতে বলে। তিনি বলে রাজার দাদি হিসেবে তিনি নিজে জিয়েং এর রান্নার দক্ষতা পরীক্ষা করে দেখতে চান। জিয়েংকে রাজকীয় রান্নাঘরের প্রধান রাঁধুনিদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। যদি জিয়েং হেরে যান তবে তাকে ক্ষমা চাওয়ার জন্য তার একটি হাত কেটে ফেলা হবে। জিয়েং মনে মনে খুব কষ্ট পায়। অন্যদিকে শুয়োনের কুটিল হাসি দেখে তিনি বুঝতে পারে যে এটি শুয়োনের সাজানো একটি ফাঁদ, কিন্তু তার আর কোনো উপায় ছিল না, তাই তিনি তার হাত বাজি রেখে প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হন। প্রতিযোগিতা শুরু হতে চলেছে। শুয়োনের মুখে বিজির হাসি ছিল। তিনি জানত যে রাজার দাদি খাবারের ব্যাপারে খুব খুঁতখুঁতে আর বেশি বয়সে তার খাবারের প্রতি কোনো আগ্রহ নেই। শুয়োন নিশ্চিত ছিল যে মাত্র কয়েকদিন আগে আসা একজন মেয়ে জিয়েং রাজার দাদির খাওয়ার অভ্যাস সম্পর্কে কিছুই জানে না, তাই তিনি ধরে নিয়েছিল যে জিয়েং তার হাত হারাতে চলেছে। রান্নার প্রতিযোগিতার খবর খুব দ্রুত লি হিউনের কাছে পৌঁছায়। প্রতিযোগিতার নিয়মগুলো জিয়েং এর জন্য স্পষ্টতই অন্যায্য ছিল। রাজার দাদি আর শুয়োনের উদ্দেশ্য বুঝতে পেরে লি হিউন তৎক্ষণাৎ প্রতিযোগিতার জায়গায় যান। তিনি আর তার দাদি কখনোই ভালো সম্পর্কে ছিল না, কারণ রাজার দাদি লি হিউনের মায়ের মৃত্যুর জন্য দায়ী ছিল। তিনি প্রকাশ্যে বলে যে প্রতিযোগিতার নিয়ম জিয়েং এর জন্য অন্যায্য, তাই তিনি নিয়ম পরিবর্তন করে বিজয়ী রাঁধুনি ছাড়া হেরে যাওয়া সব রাঁধুনির একটি করে হাত কেটে ফেলা হবে। এরপর লি হিউন জল্লাদের কুঠার নিয়ে আসতে বলে রাঁধুনিরা সেই কুঠারগুলো দেখে ভয়ে সাদা হয়ে কাঁপতে থাকে। এরপরই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন প্রতিযোগিতায় কি হতে চলেছে এই সাসপেন্স রেখে এপিসোডটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।